41% দাম বাড়িয়ে যদি ওনারা বলেন যে আমাদের অনেক লাভ হয়েছে, একটি ভালো কাজ করতে গিয়ে কেন আমাদের বেশি খরচ হবে? এটা যদি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার করত, যাদেরকে মিথ্যাকে সত্য বানাতে হয়, তারা যদি বেশি খরচ করত, আমি বুঝতাম যে এই খরচের যৌক্তিকতা আছে। কিন্তু যে বক্তব্য জনগণেরই, যেমন গণভোট, যে নির্বাচন জনগণই চায়, যেমন সংসদ নির্বাচন, যে নির্বাচনে শুধু জুলাইয়ের পক্ষ অংশ নিচ্ছে, যেখানে প্রার্থী বাছতে জনগণকে খুব একটা চিন্তা করতে হবে না, কেননা এই নির্বাচনে স্বৈরাচার নাই এবং এই নির্বাচনে স্বৈরাচারের কোনো প্রার্থী নাই, যে নির্বাচনে সরকারের স্নেহপুষ্ট বিভিন্ন দল রয়েছে, সেই নির্বাচনে সরকারকে কেন এত খরচ করতে হচ্ছে? যে নির্বাচন জুলাইয়ের স্পিরিটে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মারামারি কেন হবে? মারামারি তো করতো শয়তান লোকেরা, মারামারি করতো খারাপ লোকেরা, যারা জোর করে ক্ষমতায় যেতে চায়, যারা জবরদস্তি করে, যারা বিরোধীদেরকে গায়ের জোরে দমন করতে চায়। এখন কে আছে যে গায়ের জোরে কাকে দমন করতে চায়? ফলে কেন এত নিরাপত্তা দরকার হচ্ছে? কি কারণে এত নিরাপত্তা খরচ? কি কারণে এত প্রচারণার খরচ? হ্যাঁ ভোট না ভোট তো মানুষের দাবি নাকি? তো মানুষ তো এমনিতেই হ্যাঁ ভোট দেওয়ার কথা, এটা কেন মানুষের কানের কাছে গিয়ে বারবার বলতে হবে আপনি হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ না দিলে বিপদ হয়ে যাবে? তার মানে কি তারা মনে করছেন যে বাংলাদেশের অনেক মানুষ নাতে ভোট দিয়ে হ্যাঁকে না করে দিতে পারেন? তাহলে এই পুরো ব্যাপারটা অযৌক্তিক, একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এই কারণে যে তারা এটাকে যৌক্তিক করার চেষ্টা করছেন। কিভাবে জানেন? না, এটা তো আমাদের করতে হবে কারণ আমরা ভালোর জন্য খরচ করছি। আপনি ভালোর জন্যই তো কম খরচ করবেন, খারাপকে টিকে থাকার জন্য অনেক খরচ করতে হয়। যার চেহারা খারাপ তার মেকআপ বেশি লাগে, তাই না? যার চেহারা ভালো তার কি মেকআপ বেশি লাগে? যার চেহারা ভালো তার কি প্রত্যেকদিন বিউটি পার্লারে যাইতে হয়? তো এখন যদি কেউ বলে না আমার চেহারা এত ভালো, আরও ভালো করার জন্য আমি বিউটি পার্লারে যাই, আমার বিউটির পেছনে অনেক খরচ, তো এটা বললে তো এটা অযৌক্তিক হয়ে যাবে। আর কেউ যদি বলে যে না ও এত সুন্দর তাই ওর সৌন্দর্যের পেছনে খরচকে আমরা মেনে নিচ্ছি, সেটা আরও অদ্ভুত। ওকে খেতে বলেন, ওর শরীর ঠিক রাখতে বলেন, হেলথ ভালো রাখতে বলেন, ব্যায়ামে খরচ করতে বলেন, চেহারায় কেন? এই জন্য এটা একটা অযৌক্তিক খরচ। দ্বিতীয়ত আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা হিসাব দিয়েছেন 3100 কোটি টাকা খরচ, তার মধ্যে 1400 কোটির একটা খরচ আছে, 1200 কোটির একটা আছে, এর বাইরে অতিরিক্ত আরো 500 কোটি, সব মিলে 3100 কোটি, তারপর আবার 140 কোটি হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের প্রচারণায়। কিন্তু এর বাইরেও একটা খরচ আছে। আপনি যদি ধরে নেন প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী তার নির্ধারিত খরচ থেকে কিছু তো লুকিয়ে টুকিয়ে করে, ধরে নিলাম লুকিয়ে টুকিয়ে করা খরচ সহ 50 লাখ টাকা খরচ করে, যেটা অবশ্য অবিশ্বাস্য। 50 লাখে কিন্তু নির্বাচন হয় না, কিন্তু ধরেন 50 লক্ষ নির্বাচন খরচ করে এবং 6 জন প্রার্থী আছে এরকম, তাহলে প্রতি আসনে 3 কোটি টাকা, তাহলে 300 আসনে 900 কোটি টাকা আরও খরচ হবে। এবং এই 900 কোটির বাইরে তাদের সমর্থকরা খরচ করবেন, আরও লোকজন খরচ করবে, নানান ধরনের খরচ আছে, ধরে নেন আরও 1000 কোটি। তার মানে এইখানে 3100 কোটি, ওইখানে 1000 কোটি, 4100 কোটি টাকা এই নির্বাচনে এমনি খরচ হবে, মানে আইনসঙ্গতভাবে, বেআইনিভাবে আরও অনেক খরচ হবে। এই যে এত টাকা কেন খরচ হচ্ছে? এত বছর পরে ভোট হচ্ছে, এটা তো এমনিতে উৎসবের ভোট হওয়ার কথা। এই ভোটে তো মানুষের নাচতে নাচতে, গাইতে গাইতে, হেলতে দুলতে ভোট দিতে যাওয়ার কথা। কেন লোকজনকে এতবার বলতে হচ্ছে একটা হ্যাঁ ভোট না ভোটের জন্য? কেন লোকজনকে বলতে হচ্ছে মারামারি করবেন না? কেন লোকজনকে বলতে হচ্ছে সাবধান সাবধান? কি কারণে? কার প্রতি ভয়? কে আসবে? কোথার থেকে? দেশে স্বৈরাচার বিতাড়িত, স্বৈরাচারের নেতৃবৃন্দ এখানে থেকে যে কোনো গণ্ডগোলে নেতৃত্ব দিবেন সেটারও কোনো সুযোগ নাই। তারপরে যে কয়জন বাংলাদেশের ছিলেন তার অধিকাংশ আছে জেলখানায়। তাহলে বাকি আছে কে? কে এখানে গন্ডগোল করবে? তাহলে কি জুলাইয়ের পক্ষ নিজেরা একজন আরেকজনের সাথে গন্ডগোল করবে? আপনি বললেন যে স্বৈরাচারের কেউ এই মুহূর্তে মানে বড় নেতারা তো কেউ নাই, যাদের বেশি ক্ষমতা তারা পালিয়েছে, কারণ পালানোর ক্ষমতাও তাদের আছে। বলা হলো যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন যদি কোনো রকম সহিংসতার ঘটনা ঘটে, এর জন্য দায় থাকবে একটি দল। এবং যেই দলের কেউ এখন মাঠে নেই এবং যাদের বেশিরভাগ দেশে ছিলেন তারা এখন জেলে, তাহলে তারা কিভাবে দায়ী হন? সুকুমারের কবিতা আছে না, সুকুমার রায়ের, ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। এখন আমি দেখছি আসলেই গাত্র হচ্ছে ব্যথা। কেননা যাদের বেশি ক্ষমতা, মানে তারা পয়সা কড়ি খরচ করে বা কোনোভাবে প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পেরেছেন, এমনকি আটক হওয়ার পরও 2-4 জন বেলজিয়ামে মাথাচাড়া দিয়েছেন, বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়েছেন, এরা তো গিয়েছে, তার মানে এরা বেশি ক্ষমতাবান ছিল, মানে পতনের পরেও তাদের ক্ষমতা ছিল। আর যাদের আরেকটু কম ক্ষমতা তারা আছে জেলখানায়, মাঝে মাঝে জেলখানার যে গাড়ি আছে ওইখান থেকে মাথা বের করে, ডিম টিমও মারে ওদেরকে। ওদেরকে ডিম মারলে আবার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ডিম মারা সিলেক্টিভ, একদিকে ডিম দিলে ওইটা পুষ্টি, আরেকদিকে ডিম দিলে ওইটা অন্যায়।
তো এই সব অযৌক্তিক কথাবার্তা বলার আগে একটু চিন্তা করা উচিত। আমাদের সবারই বয়স হয়েছে, যারা আমরা বিভিন্ন বড় বড় জায়গাতে বসে আছি অথবা বসে নাই, আমাদের মতো যারা টকশো ছাড়া আমাদের চেয়ার নাই। হ্যাঁ, তো আমরা যদি কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলি তাহলে ঠিক। আরেকটা হচ্ছে প্রিএমপ্টিভ কথাবার্তা বলা। যেমন ধরেন, আগামী 15 তারিখে যদি আমার বাসার একটা কাজ ভাঙে তাহলে অবশ্যই পাড়ার ছেলেরা দায়ী হবে। এটা যদি আমি বলি, এটা কি যৌক্তিক হবে? হবে না। কেননা এই বাসার কাজটা আমার নিজের হাতেও ভাঙতে পারে। আমার বাসার ভেতরে কেউ ফুটবল খেলতে শুরু করলো মনে করেন, তারটা লেগেও আমার বাড়ির কাজ ভাঙতে পারে। কিন্তু আমি আগেই বলে রাখলাম, আমার বাড়ির কাজ যদি ভাঙে তবে পাড়ার ছেলেরাই দায়ী হবে। এই কথাটা যেমন অযৌক্তিক, তেমনি নির্বাচনের সময় গন্ডগোল হলে পতিত স্বৈরাচার এই বিষয়ে আওয়ামী লীগ দায়ী হবে, এটা একটা বিভিন্ন অযৌক্তিক কথা। এবং গণমাধ্যমের এই বিবৃতি কে দিয়েছে দেখেছেন তো? পররাষ্ট্র দপ্তর। আজকাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে হবে, কে এটা করবে, এই ব্যাপারে পররাষ্ট্র কথা বলছে। রাস্তায় গিয়ে একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন চায়ের দোকানদার, এদেরকে যদি জিজ্ঞেস করেন, এরা কিন্তু খুব অকপটে বলে দেয় যে ওরা কি মনে করে। সেখানে গিয়ে একটু জিজ্ঞেস করবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলে নাই কিন্তু পররাষ্ট্র দপ্তর বলেছে, আপনার কি মনে হয়? পররাষ্ট্র দপ্তরে বলা দরকার বাংলাদেশের ভিসা কেন বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হতে শুরু করেছে, বাংলাদেশের জন্য কেন বিভিন্ন বিদেশে গমনের রাস্তা ধীরে ধীরে কঠিন হয়ে আসছে, বাংলাদেশের লোকজন কেন বিভিন্ন জায়গাতে পড়াশোনা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না, কেন বাংলাদেশ সেই তালিকাতে চলে গেল যেখানে টাকা জামানত রেখে আমেরিকাতে বেড়াতে যেতে হবে। অনেকের ছেলে মেয়ে আমেরিকায় পড়ে, তাদের কনভোকেশন হয়, অনেকের ছেলে মেয়ে আমেরিকায় থাকে, তারা ওখানে বিয়ে শাদী করে, অনেকের ছেলে মেয়ে আছে সেইখানে বাবা মাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে চায়। এখন এই ট্যুরিস্ট ভিসা নিতে গেলে নাকি জামানত দিতে হবে। এই যে একটা ঘটনা ঘটলো, এই নিয়ে পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য আপনি শুনেছেন? পররাষ্ট্র দপ্তর না এত আমেরিকাকে ভালোবাসে, অথবা আমেরিকা না আমাদেরকে এত ভালোবাসে, এই যে একটা ফোন কল ফাঁস হলো, তারপরে ফোন কল মানে ফোনের রেকর্ডিং ফাঁস হলো, তারপরে সেইটা আবার ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, আবার সেটা নিয়ে অনেক কথাবার্তা হলো। কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর একটুখানি আমাদের দূতাবাস, এই আমেরিকান দূতাবাস পর্যন্ত গিয়ে একটু বলতে পারলো না যে অন্তত বাংলাদেশের সাধারণ ট্যুরিস্টদেরকে এই $5,000 থেকে $15,000 যে বিমান বিটু ভিসায় জামানত রাখতে হবে, এটা থেকে মুক্তি দাও। এই চিঠিটা ওনারা লিখতে পারলেন না। ওনারা ক্রিকেট খেলবে না, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম বলে ওনারা বিশ্বকাপ বর্জন করতে পারে, অথচ যে হাজার হাজার ভিসা প্রার্থীর যে এত টাকা গিয়ে জামানত হিসেবে ঢুকে যাবে এবং এটা ডলারে, এতে করে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে কোনো চাপ পড়বে না, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। কেন আমাদের এই সরকারের অবস্থা আপনি দেখেন, আজকের একটা পত্রিকা, সেই পত্রিকাতে আপনি যদি যান দেখবেন সেখানে লেখা হয়েছে বিনিয়োগে এই সরকার কোনো চমক দেখাতে পারে নাই। সেখানে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেছেন 24 সালে যা ঘটেছে তারপরে এই দেশে কে বিনিয়োগ করবে। 24 সালে যা ঘটেছে, উনি নিজে ওনার ইংরেজিতে যে বিশাল একটা প্রেজেন্টেশন, সেখানে বলেছিলেন এইটার মধ্যে দিয়ে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছে, এইটা বাংলাদেশকে ভবিষ্যতে এমন এক দেশে পরিণত করবে। ওনার সাকসেসর যিনি থাকবেন তিনি এমন এক প্রেজেন্টেশন দিবেন যেখানে বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো। 24 সালে কি ঘটেছে যে জন্য বিদেশিরা এখানে বিনিয়োগ করবে না? 24 সালে তো ভালো কিছু ঘটেছে। 24 সালে তো বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। 24 সালে তো বাংলাদেশ অসাধারণ এক মুক্তিময় এক কথা বলার পরিবেশ, এক বিনিয়োগের চমৎকার পরিবেশ তৈরি করেছে। তাহলে উনি আজকে এই কথা বলে কেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হয়ে? তারপর আরও মজা দেখেন, এই সরকার বলছে পোর্টে দারুণ লাভ হয়েছে গত 5 বছরের মধ্যে বেশি, 100 কত বছরের মধ্যে বেশি, মানে কি জানি বলছে। আমরা কি ভুলে গিয়েছি যে ওনারা 41% দাম বাড়িয়েছেন? 41% দাম বাড়িয়ে যদি ওনারা বলেন যে আমাদের অনেক লাভ হয়েছে, তাহলে কি এটা লাভ নাকি এটা মূল্য বৃদ্ধিজনিত প্রতিক্রিয়া? এটা কি ওনারা পোর্টের হ্যান্ডলিং এর এফিসিয়েন্সি বাড়িয়ে পোর্টে লাভ করেছেন? পোর্টের কাজকর্মকে সস্তা করে দিয়ে লাভ করেছেন? আগে 3,000 কন্টেনার হ্যান্ডেল হইতো, এখন 10,000 কন্টেনার হ্যান্ডেল হয়, সেই জন্য লাভ হয়েছে? ওনারা 41 ভাগ হ্যান্ডলিং চার্জ বাড়িয়ে দিয়ে এই লাভ নিয়ে এসেছেন। দাম বাড়ায় লাভ করা, এটা কি এফিসিয়েন্সি? এসবের কোনো উত্তর নাই। ফলে আমি এখন কোনো ডাটা, কোনো স্ট্যাটিস্টিক বিশ্বাস করি না। আমি এটা আমার সামনে আসলে আমি করি কি, এটা খোঁজার চেষ্টা করি হিসাবটা কে করেছে, হিসাব করার টাকা কে দিয়েছে, এবং এই হিসাব করার সময় অঙ্কে ভুল করেছে কিনা, কেননা এইরকম শুভঙ্করের ফাঁকি দিয়েছে কিনা। 41% চার্জ বাড়ানোর কারণে এক একটা কন্টেনারে $65 পর্যন্ত বেড়ে গিয়েছে খরচ। এবং যারা যে হ্যান্ডলার্স অ্যাসোসিয়েশন বিগডা কোথাও 71% পর্যন্ত চার্জ বৃদ্ধি করেছে। 6,000 টাকার কন্টেনার 9,000 টাকা হয়েছে, 10,000 টাকা হচ্ছে, 14,000 টাকা নাকি হয়েছে শুনেছি। তাহলে এই জন্য পোর্টে লাভ হয়েছে?
ব্যবসায়ীদের খরচ বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, আমদানি পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে, রপ্তানি পণ্যেরও লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, কারণ পোর্টে আমাদেরকে বেশি পয়সা দিতে হচ্ছে। এগুলোর কোনো হিসাব নাই, খালি লাভ দেখায় 100 এত পার্সেন্ট তত পার্সেন্ট। পার্সেন্টেজে লাভ দেখানো বন্ধ করা দরকার, আর টাকায় লাভ দেখানো আরো বন্ধ করা দরকার। ডলারে লাভ দেখাবে, কারণ টাকার দাম প্রত্যেক দিন কমে।